নিজের একমাত্র সখীকে প্রাণপ্রিয় স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে হাসিমুখে বরণ করছে গুঞ্জরিকা। হাতে রঙিন ফুলের পরিপূর্ণ ডালা, আলতো করে ফুলগুলো দুজনের গায়ে ছুঁড়ে দিল গুঞ্জরিকা। একটা ফুল সযত্নে আটকে রইল শুভ্র রঙা পাঞ্জাবির বুক পকেটে। সম্মুখে বোধ বেশে দাঁড়িয়ে থাকা যুবতীর মুখ থেকে যেন হাসি সরছে না। আর সে যে ভীষণ রকমের খুশি সেটা তার হাস্যোজ্জ্বল আর নেই সুস্পষ্ট। গুঞ্জরিকার ঠোঁটের কোনো লেপ্টে আছে ক্ষীণ হাসি। স্থির দৃষ্টি নিবিষ্ট প্রিয় অপ্রিয় স্বামীর বুক পকেটে। এই পর্যায়ে চোখ সরিয়ে তাকালো সখী চন্দ্রার দিকে। মানুষ যখন খুব কাঙ্ক্ষিত কিছু পেয়ে যায় তখন এভাবেই হেসে অপরপক্ষকে জানিয়ে থাকে। হাহ। গুঞ্জরিকার পাশে দাঁড়িয়ে আছেন বাড়ির কর্ত্রী রোকেয়া শেখ। সম্পর্কে গুঞ্জরিকার শাশুড়ি আম্মা। উনি দুপা এগিয়ে যেয়ে চন্দ্রার মুখোমুখি দাঁড়ালেন, কপালে চুমু এঁকে দিলেন, পানোচ্ছল কণ্ঠে বললেন, আমার ঘর আলোকিত করতে লক্ষ্মী এসেছে। এবার এই বাড়ি পরিপূর্ণ করে সুখ এনে দিবে চন্দ্রমা। সবার কি আর সেই সাধ্য আছে নাকি? কথাগুলো বলার সময় আর চোখে এক ঝলক গুঞ্জরিকার দিকে তাকালেন। আকারে ইঙ্গিতে কিছু বোঝাতে চাইলেন। এতে গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল না, বই কমল না। অবাঞ্ছিত প্রশংসায় চন্দ্রা খুশিতে গদগদ হয়ে উঠল। লজ্জায় মুখ নামিয়ে নিল। এই সব কিছুতেই তীব্র বিরক্তি। চন্দ্রার পাশে বরবেশে দাঁড়িয়ে থাকা ৩২ বছরের প্রাপ্তবয়স্ক যুবক। শরীরে তার পাঞ্জাবি এবং লুঙ্গি জড়ানো। পাঞ্জাবির উপরে একটা শুভ্র রঙা শাল জড়িয়ে রেখেছে। কপালে তার নিগুড় ভাঁজের সৃষ্টি হয়েছে। আখিজোড়া শুরু হয়ে এসেছে। এসব অহেতুক কথাবার্তায় তিতি বিরক্তি সে। রোকেয়া শেখ ছেলের দিকে তাকাতেই বোধহয় সবটা বুঝতে পারলেন। ঘাড় ঘুরিয়ে পাশে দেখলেন। গুঞ্জরিকার উদ্দেশ্যে আদেশ করলেন, বড় বউ দেখো তো বাসর ঘর সাজানো কত দূর হলো। গুঞ্জরিকা বাদ্যর মতো মাথা নাড়ল, প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ালো। ঠিক তার আগ মুহূর্তে আর দৃষ্টি মিলল অদূরে দাঁড়ানো স্বামী নামের মানুষটার দৃষ্টিতে। নারী বদনে তাচ্ছিল্যের হাসি দেখা মিলল। দ্রুত পায়ে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেল। দোতলা বিশিষ্ট পুরনো রাজকীয় বাড়িটা দক্ষিণ পাশের শেষ কক্ষটা আরশ শেখ এর। গুঞ্জরিকা গুটি গুটি পায়ে সেদিকে অগ্রসর হচ্ছে। যত সামনে এগোচ্ছে ততই বুকের মধ্যিখানে শঙ্খ চিনচিনে একটা ব্যথা জড়ালো হচ্ছে। মেয়েটা অবশ্যই সেই দিকে বেশি পাত্তা দিল না। ভাগ্যকে যখন মেনে নিয়েছে তখন বাহিক আর কোনো যন্ত্রণা ওকে ব্যথা দিতে পারবে না। কাঠের তৈরি বুড়ো চৌকাঠের সম্মুখে এসে থমকে দাঁড়িয়ে পড়ল গুঞ্জরিকা। কাঁচা ফুলের সুগন্ধে চারপাশে মোমো করছে। নাচরন্দে জ্বর তুলেছে তারা। গুঞ্জরিকাকে দিব্যি বুঝিয়ে চলেছে এই কক্ষ আর তার নেই গুঞ্জন কক্ষ। আজ নতুনভাবে সেজেছে। নবদম্পতির আগমনে তুই ফিরে যা। নয়নজোড়া বুঝে বুক ভরে শ্বাস নিল মেয়েটা। সবটুকু গ্রাণ বুকের মাঝে বন্দি করল। শুনল না বাতাসে বেশি চলা ওদের কান ভাঙানো কথাগুলো। মুচকি হেসে কক্ষের মধ্যে পা রাখল। গুঞ্জরিকাকে দেখতেই কক্ষের ভেতরে অবস্থান করা 4 জন কিশোরী উঠে দাঁড়ালো। মাথা নুইয়ে সম্মান জানালো। গুঞ্জরিকা সেসব দেখল না। দৃষ্টি ভাসমান হলো ঘর জুড়ে। কি সুন্দর কাঁচা ফুলের সমাহারে সজ্জিত কক্ষখানা। অকস্মাৎ নজর থমকালো পালক্সের দিকে। সফেদ রঙা বিছানায় গোলাপির পাপড়ি দিয়ে লেখা আরুষ এবং চন্দ্রা নাম দুটো দৃশ্যমান। বদ্ধ মিলেছে। গুঞ্জরিকা দ্রুত চোখ ফিরিয়ে নিল। বাতায়নের দিকে চাইল। ঘড়ির আলো ফিকে হয়ে আসছে। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। আর দেরি করল না। গুঞ্জরিকা নিজেকে সামলিয়ে নিল। সামনে তাকিয়ে মেয়েগুলো প্রশ্ন করল, ঘর সাজানো শেষ তোমাদের? তন্মধ্যে একজন চোখ নামিয়েই জবাব দিল, জি বুড়ো বেগম। আচ্ছা তাহলে এসো তোমরা।
ওরা চারজন মাথা নেড়ে সম্মতি জানালো। নিজেদের সরঞ্জামগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গুঞ্জরিকা পালঙ্কের হাতল আশ্রয় করে দাঁড়ালো, নেত্র জোড়া বুঝে নিল। অমনি গাল বেয়ে বাড়ি দ্বারা নামলো। গুঞ্জরিকা পারলে না আর নিজেকে দমিয়ে রাখতে, বুকটা ভীষণ জ্বলছে। অদৃশ্য এক বিষ ব্যথা মাংসের তৈরি হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিচ্ছে, অথচ অদর যুগলে স্পষ্ট অবজ্ঞার হাসি। বিয়েটা আমি তোমার অনুমতিতেই করেছি গুঞ্জন। গুঞ্জরিকার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো পেছন থেকে ভাইসে আসা পুরুষালী গরু গম্ভীর কণ্ঠস্বর। ভীষণই পরিচিত এই গলার স্বর। চিনতে একটু বিলম্ব হলো না মেয়েটার। বাস্তব হাতে চোখ দুটো মুছে নিল, মাথায় তুলে রাখা ঘোমটাটা ঠিকভাবেই টেনে নিল। পিছু ফিরল। অদূরের অদ্ভুত মণি দুটো চোখে চোখ রেখে মুচকি হাসলো। উত্তর দিল, জি, অনুমতি ছিল আমার। এই বংশের পরবর্তী প্রজন্মের বড্ড প্রয়োজন, যা আমার সাধ্যের বাইরে তা আমি ধরে কেন রাখবো। গুঞ্জরিকা নিজেকে শক্ত দেখানোর সবটুকু প্রয়াস চালালো, অথচ বেইমানি করে বসলো। চোখের জল পুন্ডায় লচন জোড়া ছলছল করে উঠল। আরস পায়ে পায়ে সামনে এগিয়ে এলো। গুঞ্জরিকার মুখোমুখি দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। গুঞ্জরিকার হঠাৎ কেমন যেন অস্বস্তি অনুভব হলো। এর আগে কখনো তো এমন হয়নি। দীর্ঘ 5 বছরের সংসার জীবনে কখনো মানুষটার সামনে দাঁড়িয়ে বুকে এতটা বিদ্বেষটা জাগেনি। এই দৃষ্টির মাদকতায় নিজেকে খুঁজিয়েছে বহুবার, সপেছে নিজেকে, অথচ আজকে অদ্ভুত অনীহা। গুঞ্জরিকা অদর নাড়িয়ে কিছু বলতে নিবে ঠিক তখনই নজর আটকালো দরজার দিকে। হাসি মুখে দাঁড়িয়ে আছে চন্দ্রা। গুঞ্জরিকা মুখে কথাটুকু গিলে নিল, কোনো কথা ছাড়ার আরুষের সামনে থেকে সরে গেল। চন্দ্রার সামনে এসে দাঁড়ালো, মিষ্টি করে হাসলো। বিশ্রাম নে তোরা, পরিহিত কাপড় পরিবর্তন করে ফেল, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু তুই আর আসবি না এখানে? আমার তো বড্ড একা লাগছে। একসাথে আড্ডা দিলে বোধহয় একটু একাত্রী কমতো। চন্দা কথাগুলো ঈষৎ মন ভার করে বলল। গুঞ্জরিকা আর চোখে এক পলক পাশে দেখলো আরস ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টি মিলল কয়েক সময়ের জন্য। গুঞ্জরিকা নিজেই আগে চোখ ফিরিয়ে নিল। চন্দ্রাকে বলল, বিয়ের পর স্বামী সব, তার সাথে কথা বলে মন হালকা কর। আমি আর আসবো না এই কক্ষে। মাথাটা বড্ড ধরেছে, বিশ্রামের প্রয়োজন। মুখের কথাকে সমাপ্তি টেনে কাউকে একটা শব্দ উচ্চারণের সুযোগ না দিয়ে হনহনিয়ে প্রস্থান করল গুঞ্জরিকা। আরুষ সেদিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। চন্দ্রা কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। ঠায় দাঁড়িয়ে ওস খুশ করছে। গুঞ্জরিকার দৃষ্টি সীমানার বাইরে যেতে আরুষ চোখ ফিরিয়ে নিল। চন্দ্রার দিকে চাইল, কয়েক সেকেন্ড তাকিয়ে আলমারির দিকে অগ্রসর হলো। চন্দ্রার কর্ণগোচর হলো ভারী রসকসহীন কণ্ঠস্বর, আম্মা তোমাকে কাপড় দিয়ে যাবে, বাথরুম থেকে পরিবর্তন করে নিও। কথাগুলো বলে আলমারি থেকে নিজের জন্য একটা ট্রাউজার এবং টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল আরুষ। আস্তে ধীরে চন্দ্রার মুখে হাসিটুকু মিলে গেল। চোখ মুখ কঠিন হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। মধ্যরাতে প্রকৃতি নিশার নীরবতায় আচ্ছন্ন। গ্রামের সকলে গভীর তন্দ্রাচ্ছন্ন, অথচ ঘুম ধরা দেয়নি। গুঞ্জরিকার নেত্রপল্লবে তারা অদৃশ্য বিচ্ছেদের অস্পষ্ট বিষাদের সাক্ষী হতে মরিয়া। বন্ধ কক্ষের খিড়কি সংলগ্ন পালসকে বসে আছে গুঞ্জরিকা। দৃষ্টি নিবদ্ধ দূরাকাশের শশীর বাণী একচিত্তে চেয়ে আছে। ক্ষণে ক্ষণে গবাক্ষ গলিয়ে প্রবেশ করছে মধ্য নিশীথের হিমশীতল হাওয়া। কেঁপে উঠছে শীর্ণ কায়া, অথচ গুঞ্জরিকা অনুভূতিহীন। আজ কক্ষের লণ্ঠনটা পর্যন্ত নেবানো। এই পর্যায়ে আখি জোড়া বুঝে নিল গুঞ্জরিকা। অমনি মানসপটে উকি দিল সূক্ষ্ম কিছু দৃশ্য।
গুঞ্জরিকা যখন বিয়ে করে এই বিত্তশালী শেখ পরিবারের পথ যুগল রেখেছিল তখনও সবে অষ্টাদশী। আরও শেখের সাথে ওকে রাতের একাকী থাকতে দেওয়ার কেঁদে বুক ভাসিয়েছিল। অথচ মানুষটা একটুও বিরক্ত হয়নি, উল্টো পরম যত্নে ছোট ছোট করে কথা বলে নিজেদের মধ্যে সখ্যতা গড়িয়েছিল। সেই রাতটা পুরোটাই দুজনে গল্প করে কাটিয়েছিল। তারপর আস্তে ধীরে প্রণয়ের সূচনা হয় কিশোরী অন্তরে। সেই সংসারে আজ 5টা বছর কাটিয়ে দিল। সময় কি দ্রুত চলে যায়! সময়ের সাথে জীবনেরও কত উত্থান পতন হয়। গতকালও যা ওর ছিল কেবল ওর ছিল, আজ তা অন্য কারো। গুঞ্জরিকা যখন ভাবনার অর্থ সাইরে নিজেকে হারিয়েছে তখন খোলা জানালার কার্নিশে এসে বসলো একটা টিয়া পাখি। পোষা পাখি গুঞ্জরিকার আরুষের থেকে পাওয়া জীবনের প্রথম উপহার ছিল এই কথা বলা পাখিটা। গুঞ্জরিকা ভালোবেসে দুজনের নামের সাথে মিলিয়ে তোতা পাখির নাম রেখেছিল আরিকা। অথচ সেই সব আজ কেবল অতীত। আরিকা গুঞ্জরিকার লাইন আননে কিছুক্ষণ চেয়ে বলে উঠল, বাবা আদর নতুন বউ। গুঞ্জরিকা ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো, পরক্ষণে মৃদু শব্দে হেসে উঠল। হাসতে হাসতে চোখের কোণে জল জমল। আরিকাকে তুলে বুকের মধ্যেখানে নিল, মাথায় চুমু বসিয়ে দিল, মুখের হাসি বজায় রেখে বলল, আমার তুই থাকলেই চলবে, আর কাউকে প্রয়োজন নেই। আরিকা মায়ের স্নেহ পেতেই বুকের মাঝে ঘাপটি মেরে শুয়ে রইল। হঠাৎ গুঞ্জরিকার ভীষণ অশান্তি অনুভূত হলো। বড্ড পানির পিপাসা পেল। আজ সারাদিন পেটে কিছুই পড়েনি, শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আরিকাকে পাশে রেখে পালক্স থেকে নেমে দাঁড়ালো। টেবিলের ওপরে রাখা কলসটা তুলতে অনুভব করলো সেটাতে এক সিলতেও পানি নেই। ওটা উঠিয়ে নিল, পাশে ফিরে আরিকাকেই বলল, এখানেই বসে থাক তুই, আমি নিচ থেকে পানি নিয়েই চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে, আরিকা মাথা দুলিয়ে দুলিয়ে বলল। গুঞ্জরিকা মুচকি হেসে মাথার ঘোমটা ঠিকঠাকভাবে গুছিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। সিঁড়ির সম্মুখে আসতেই দক্ষিণের ঘর থেকে আরুষ চন্দ্রার সম স্বরে হাসির আওয়াজ ভেসে এলো। গুঞ্জরিকা থমকে দাঁড়িয়ে পড়ল। সেভাবে কিছু সময় কক্ষের বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল। ভাবিজান, পুরুষ মানুষ বড় অদ্ভুত, তাই না? আকস্মিক এমন কথায় ঈষৎ ভয় পেল গুঞ্জরিকা। বুকে হাত দিয়ে পিছু ফিরল। চোখের পর্দায় ভাসল অদিতির গোলগাল মুখটা। নিজেকে ধাতস্থ করে মৃদু হাসল মেয়েটা। প্রতি উত্তরে বলল, একজনের জন্য সবাইকে দোষারোপ কিভাবে করি বলো তো? নতুনের আগমনে সবাই নিজের খোলস বদলায়, পাখিও তার নতুন পাখার আশায় পুরনো খোলস ত্যাগ করে। সেখানে আমরা তো মানবকুল, পুরনোদের ভুলতে কয়েক ঘন্টা যথেষ্ট নয় কি? প্রকৃতির বুকে এখনো আবছা আধার বিরাজমান। সবে পূর্ব আকাশে সবেদ রঙা একটা রেখা দাগ কেটে গেছে। চারপাশে মুখরিত করে ভেসে আসছে পক্ষীকুলের গঞ্জন, ললাটে আলতো আঙ্গুলের ছোঁয়া, বাতায়ন গলিয়ে প্রবেশ করা শীতল মারুতের সংস্পর্শে গুঞ্জরিকার শীর্ণ করা কায়া শিরশির করে উঠল। মেয়েটা উষ্ণ কিছু আশায় জড়সড় হয়ে এলো। সেভাবেই পেরোল কিয়ৎ সময়। আস্তে ধীরে নিজের বন্ধ নেত্রপল্লব মেলে তাকালো গুঞ্জরিকা। অমনি অদর যুগলে খেলে গেল স্নিগ্ধ হাসি। মুগ্ধ চোখে পাশে বসা মানুষটার শানিত চোয়ালের মুখমণ্ডলে চেয়ে রইল। হাসিটা নিয়ে এসে কেমন যেন অদ্ভুত তাচ্ছিল্যের সুর তুলল। আমাকে ছুঁবেন না শেখ বাবু, আজকের পর থেকে আমার শরীরে আপনার আর কোনো স্পর্শ না পড়ুক। একজন মানুষ হিসেবে এতটুকু স্বাধীনতা কি আমি পেতে পারি না? পালকের পাশে কেদারা টেনে বসে আছে আরুষ। প্রিয়তমার মুখ নিঃশব্দ শব্দগুলো বড্ড অসহায় অনুভব করালো ওকে। ঈষৎ বুক ব্যথা অনুভূত হলো। কি অদ্ভুত এক যাতনা! দেখবে দূর থেকে ভালোবাসবে, অথচ একটু ছুঁলে দিতে পারবে না। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে গুঞ্জরিকার ম্লান আননে চেয়ে রইল। মেয়েটা উঠে বসেছে ততক্ষণে
তন্দ্রা ধরা দিয়েছিল রাত্রির শেষ প্রহরে। কল্পনার জগতে নিজেকে হারিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে তা ওর নিজের নিকট অজানা। আপাতত তাকিয়ে আছে স্বামী নামক মানুষটার চোখে চোখ রেখেই। নেই কোনো দ্বিধা, কোনো সংকোচ। আরুষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মাথা নামিয়ে নিল, মেঝেতে নজর স্থির রাখলো, নিশ্চুপ রইল। কি বলবে ঠিক ঠাহর করতে পারছে না। নিজের যখন বংশের একটা গতি করে দিতে স্বার্থপরের মতো কাজ করে বসেছে, সেখানে অপর পক্ষের তো এতটুকু স্বাধীনতা ঠিকই প্রাপ্য। অন্তত এটা থেকে তাকে বঞ্চিত করা না হোক। আরুষ মেনে নিল মস্তিষ্কের কথা, বুক ব্যথাকে প্রাধান্য দিল না। বসা থেকে উঠে দাঁড়ালো, গুঞ্জরিকার দিকে তাকালো। সব সময়ের মতোই গৌরগম্ভীর পুরুষালী কণ্ঠস্বর করগোচর হলো গুঞ্জরিকার। তোমার সব স্বাধীনতা কবুল, তবু এইবারে আঙ্গিনাকে আগড়েই বাঁচতে হবে। মুক্তি নেই তোমার। মুখের কথাকে ইতি টেনে বড় বড় পা ফেলে কক্ষ থেকে বেরিয়ে গেল আরুষ। গুঞ্জরিকা দেখলো মানুষটার প্রস্থানটুকু টুপ করে গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্তর্পণে আঁখি জোড়া মুছে নিল, পালক থেকে নেমে দাঁড়ালো। নামাজ পড়তে হবে। পরিষ্কার হয়ে অজুর উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটার দখল দারিত্ব 7টার ঘরে। আরুষ নিজ কক্ষের বারান্দায় পায়ের উপর পা তুলে কেদারায় বসে আছে। মেঘেদের সাথে সূর্যি মামার লুকোচুরি দেখতে ব্যস্ত। হাতে চায়ের পেয়ালা। এই পর্যায়ে চায়ের পেয়ালায় হালকা করে ঠোঁট ছোঁয়ালো। সহসা পাশে কারোর উপস্থিতি অনুভব করলো। নবনী ঘাটটা বেঁকে পাশে ফিরল। চোখের পর্দায় ভাসল সদ্য স্নানিত একটা নারী অবয়ব। টকটকে লাল রঙের একটা শাড়ি শৈলে জড়িয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রা। ভিজে কোমর, সুই সুই কেশ, পিঠ জুড়ে মেলে দেওয়া ঘোমটার ফাঁক ফোকর দিয়ে দেখা যায় লাজুক মুখটা নামিয়ে রেখেছে। চোখ দুটো স্থির মেঝেতে। ইতিমধ্যে আরুষের কপালে গুটিয়ে কয়েক ভাঁজের সৃষ্টি হয়েছে। চোখ দুটো ছোট ছোট করে প্রশ্ন ছুড়ল, এত সকালে গোসল করার কি প্রয়োজন ছিল? চন্দ্রার ঠোঁটের কোণে দৃশ্যমান মুচকি হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। লাজুক মুখটা কঠিন হয়ে উঠল। চোখ তুলে সামনে তাকালো, মিশে হাসার প্রয়াস চালালো। গরম লাগার ভান ধরে ইনিয়ে বিনিয়ে বলল, ভীষণ গরম লাগছিল আমার, তাই গোসল করেছি। এখন ভালো লাগছে একটু। আরুষ কথাগুলো ঠিক বিশ্বাস করলো কি বোঝা গেল না। 2 সেকেন্ড মতো ভ্রু কুঁচকে চেয়ে রইল। ভারী কণ্ঠে ফের প্রশ্ন করলো, কি দরকার এখানে? আম্মা আপনাকে ডেকে দিতে বলল। আচ্ছা, ছোট্ট করে জবাব দিয়ে চায়ের পেয়ালা হাতের উঠে দাঁড়ালো আরুষ। বারান্দার দরজা অবধি যে কি যেন ভেবে থামলো। চন্দ্রার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো অপ্রত্যাশিত কিছু বাক্য। গঞ্জন, আমার প্রথম স্ত্রী, আমার প্রথম ভালোবাসা, তাকে কষ্ট দেওয়ার মতো দুঃসাহস কখনো করবে না। তুমি তোমার প্রাপ্য মর্যাদা ঠিক পাবে, এতটুকু নিশ্চয়তা আছে চন্দ্রা। প্রতিযোগিতায় নেমো না। আস্তে ধীরে গম্ভীর বাক্যগুলো বেনামি হাওয়ায় মিশে গেল। সঙ্গে হারিয়ে গেল আরুষের অস্তিত্ব। একাকী নীরবে ঠায় দাঁড়িয়ে রইল চন্দ্রা। বড় একটা শ্বাস টেনে কেবল মুচকি হাসলো। এতটুকু হলেই ও চলবে। অবহেলার জীবনে অতটুকু সম্মান পাওয়ার মানে অনেক বড় কিছু। যার সেটা নেই সে তো বরাবরই সেটাই চাইবে। চন্দ্রাও তার ব্যতিক্রম নয়। চুলোয় ভাত হচ্ছে। সকালে এ বাড়িতে ভাত না হলে চলে না। বিশেষ করে বাড়ির কর্তা আসমান শেখের তার 3 বেলাতেই ভাত চাই। গুঞ্জরিকা রান্নাঘরের মেঝেতে বসে পুঁইশাক কাটছে। ঠিক সেই সময়ে রান্নাঘরের দুয়ারে এসে দাঁড়ালেন রোকেয়া শেখ। গুঞ্জরিকার দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে ডাকলেন, বড় বৌমা শোনো তো। গুঞ্জরিকা হাতের কাজ থামিয়ে সামনে তাকালো। মিষ্টি একটা হাসি দিল। জি আম্মা বলুন। রাতের ব্যথাটা খুব বেড়েছে বড় বৌমা। একটু সরিষার তেল গরম করে আমার কক্ষে এসো তো, মালিশ করতে হবে। এমন কথাতে গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল। প্রতি উত্তরে নরম কণ্ঠে বলল, ভালো কাজ ঘরের লক্ষ্মীকে দিয়ে করাতে হয় আম্মা। অলক্ষ্মীর হাতের
মালিশে যদি ব্যথা বেড়ে যায় তখন সেই দায়ভার যে আমার হবে। আপনি ছোট বউকে ডাকুন আম্মা। তাছাড়া আপনার ছেলে খেয়ে বাজারে যাবে, রান্না শেষ করতেও হবে। আমার হাতে অনেক কাজ। গুঞ্জরিকার এমন কথায় অতি আশ্চর্যে বাকরুদ্ধ হয়ে পড়লেন রোকেয়া শেখ। এত বড় স্পর্ধা ওনার মুখের ওপরে নাচোক করে দেওয়া, আবার কথা শোনানো, হুঙ্কার ছুড়লেন। বড় বৌমা, আপনার ছেলে বলেছে মৃত্যুর আগ অবধি এই বাড়ির আঙিনাকে আগড়ে আমায় বাঁচতে হবে। ছেলের প্রসঙ্গ আসতেই রোকেয়া শেখ দমলেন না একটু, কিন্তু নেত্রযুগল সাক্ষাৎ অঙ্গিকুণ্ড ওই চোখ জোড়া দিয়ে যেন গুঞ্জরিকাকে ভস্ম করে দিবে। অথচ মেয়েটা এই সবে নির্বিকার পুনরায় পুঁইশাক কাটতে মনোযোগী হয়েছে। বসার ঘরে সোফায় বসেছিলেন অসম্মান শেখ। রোকেয়া শেখের চিৎকার শুনে এগিয়ে এসেছেন। সবটুকু কথোপকথনের শুনে কেবল মাথা নেড়ে হাসলেন, বিড়বিড় করে আওড়ালেন, ইট মারলে পাটকেল খেতে হয়। আসমান শেখ যেভাবে নীরবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। বাড়ির এই সব ঝুট ঝামেলায় নিজেকে জলান না তিনি। বড় শান্তশিষ্ট মানুষ, যার মাথা বেশি বড় তার মাথা ব্যথা বেশি হবে, এটাই স্বাভাবিক। অদিতি হাঁটু সমান বেনুনি দোলানোর অবস্থাতেই রান্নাঘরের সম্মুখে এসে দাঁড়ালো। সিঁড়িতে দাঁড়িয়ে সব কিছু শুনেছে। মাকে পিছন থেকে জড়িয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে শুধালো, মা, ডেকে দেব ছোট ভাবিকে? তার কাজের অভ্যাসটা তো গড়তে হবে। রোকেয়া শেখ মেয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন। মশকরা করছো তুমি? উহু, আগের সংসার কেবল বড় ভাবিজানের ছিল, এখন ভাগ হয়েছে, কাজও ভাগ হোক। তুমি দাঁড়াও, আমি ভাবিকে ওপর থেকে ডেকে নিয়ে আসি। কথাটা বলেই দোতলার উদ্দেশ্যে ছুটল অদিতি। এই সব যেন দেখেও দেখছে না গুঞ্জরিকা। সে তার কাজ নিয়ে পড়ে আছে। সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে আরশকে নামতে দেখা গেল। ছেলেকে দেখতে রোকেয়া শেখ ডং ধরলেন, কাঁদতে কাঁদতে এক প্রকার ছুটে গেলে। আরশ এক হাতে মাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল, বেকুল হয়ে জানতে চাইল, কি হয়েছে আম্মা, কাঁদছেন কেন? রোকেয়া বেগম এটারই অপেক্ষায় ছিলেন। সুযোগ পেতেই কান্নার বেগ বাড়িয়ে দিলেন। বলতে শুরু করলেন, তুমি আমাকে মেরে ফেলো আব্বা, এত অসম্মান আমার সইবে না। ভোর রাত থেকে পাত ব্যথাটা বড্ড বেড়েছে। বড় বৌমাকে বললাম একটু গরম তেল মালিশ করে দিতে, আর সে আমাকে কথা শোনালো, বলল ছোট বৌমাকে দিয়ে মালিশ করে নিতে। আমি কি খুব বাড়ি হয়ে গেলাম তোমাদের কাছে? এত অপমান, এত কটু কথা আমাকে শোনানো হচ্ছে। আরশ তাকালো রান্নাঘরের দিকে। গুঞ্জরিকা ওদের দিকেই তাকিয়ে আছে। মেয়েটা শান্ত দৃষ্টিতে দৃষ্টি মিলল আরুষের। কয়েক সেকেন্ড সেও রইল। বুক চিরে ক্লান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ ফিরিয়ে মায়ের মাথায় সযত্নে হাত বুলিয়ে দিল। কোনজন কাজ করছে তো আম্মা, আপনি চন্দ্রাকে দিয়েই মালিশ করিয়ে নিন। একটু ত্যাগ না করলে তো চলবে না আম্মা। ছোট ছোট বিষয়গুলো বড় করে দেখে দিনরাত এভাবে ঝামেলা বাঁধালে আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। একটু শান্তিতে মিলেমিশে থাকুন সবাই মিলে। খুব কঠিন কিছু তো নয় আম্মা। রোকেয়া শেখ দাঁতে দাঁত চেপে মেনে নিলেন ছেলের কথা। ছেলের চোখে তিনি মোটেও খারাপ হতে চান না। আর এখন তো এক প্রকার শান্তভাবে হুঁশিয়ারি দিল। রোকেয়া শেখ জবাবে মাথা নাড়লেন। আরশ মাকে ছেড়ে এক পলক গুঞ্জের দিকে তাকিয়ে হনহনিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। রোকেয়া শেখ আর কিছু বললেন না। সাপের মতো ফুঁসতে ফুঁসতে কোনো রকমে হেঁটে কক্ষের দিকে হাঁটা ধরলেন। গুঞ্জরিকার সবজি কাটাকুটি শেষ, এবার ধুয়ে চুলোয় বসাতে হবে। অদরে অবজ্ঞার হাসি ঝুলিয়ে নিজের কাজে মনোনিবেশ করল। বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম শশীদিঘি। সেই গ্রামে বসবাস করতেন জাব্বার আলী নামের একজন দিনমজুর। অন্যের ফসলের জমিতে জন খেতে পরিবারের সকলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেন। ছোট পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন। জাব্বার আলী, তার গিন্নি এবং
এক কন্যা ও এক পুত্র সন্তান। জাব্বারের আলীর একমাত্র কন্যা ছিল বড় দুষ্টু। মাঠে ঘাটে তার দিন পেরোতো। সকালে দুদানা পেটে দিয়ে বাড়ি থেকে বেরোতো আর ফিরতো সন্ধ্যা নাগাদ। বছরভর সে গোসল করত সাজের ক্ষণে, অথচ কখনো সে সেভাবে ঠান্ডার কবলে পড়েনি। বড্ড অদ্ভুত, তাই না? ওহ, সে কিন্তু একবার কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিল। গ্রাম চরে বেড়ানো মেয়েটা দীর্ঘ 22 দিন বিছানা বন্দি ছিল। তবে সে নিজের প্রতি বড্ড উদাসীন ছিল বই কি। সে কখনো নিজের কষ্টে চোখের পানি ফেলেনি। সে বিছানায় শুয়ে কাঁদত বড়ই গাছের পাকা বড়ই ফুরিয়ে যাওয়ার কষ্টে, নদীতে শাপলার কলি শেষ হয়ে যাওয়ার দুঃখে, সখীদের সাথে ভোর রাতে আম কুড়োতে যেতে না পারায় আফসোসে। তার মতোই ছিল অদ্ভুত সব কাজ কারবার। গ্রামের সকলের চোখের মণি ছিল সে। না, না, কয়েকজনের চোখের বিষও ছিল। তারা সকলে বাড়িতে এসে শুধু বিচার দিত। তবে সে সেসবে পাত্তা দিলে তো। একদিন হলো কি, পাকা আম পড়তে ডিলছুড়ে গ্রামের মাতব্বরের ছোট ছেলের মাথাটাই ফাটিয়ে দিল উড়ন চণ্ডী কন্যা। গ্রাম জুড়ে হৈ হৈ রই রই পড়ে গেল। বিচার সভা বসলো। মেয়েকে সামলিয়ে রাখার একটু হুমকি থামকি দিলেন গ্রামের মাতব্বর। অতি সাধারণ নরম মনের জাব্বার আলী মাথা পেতে নিলেন সকল আদেশ। বাড়ি ফিরে ঘরবন্দি করলেন কলিজার টুকরো কন্যাকে। 2 দিন পেরোলে বিকাল নাগাদ পাড়া প্রতিবেশীর একজন দাদি এলো জাব্বার আলীর বাড়ির আঙিনায়। কথায় কথায় ওনাকে বললেন, তোর মেয়ের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার রে জাব্বার। এরকম পরোপকারী মেয়ে এই গ্রামে কারণ নাই। তোর মেয়ে দিনভর কম বেশি সকলের হুকুম শোনে, আমাদের মতো অপদার্থের ভরসার কাঁদ। আর তুই ওর মতো মিষ্টি মেয়েকে ঘরে আটকে রেখেছিস। ওরে যে পাবে তার সাত কপাল জাব্বার। সেই দাদির কথাতে জাব্বার আলী ডুগরে কেঁদে উঠলেছিলেন। নিজের ভুল বুঝতে পেরেছিলেন। যার সংখ্যাটা প্রকৃতির মোশনে, মানুষের আত্মার সাথে তাকে আটকে রাখার সাধ্য কার আছে। তৎক্ষণাৎ কন্যাকে মুক্তি দিয়েছিলেন। বুকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। মা, মা। আরিকার ডাকে গুঞ্জরিকা ধ্যান চুট হলো। এতক্ষণ কল্পনার অগাধ সাইরে ডুবেছিল। দেখলো রান্নাঘরের জানালায় এসে বসেছে আরিকা। গুঞ্জরিকার ঠোঁটের কোণে চিকচিক করছে স্নিগ্ধ মুচকি হাসি। আরিকাকে দেখতেই সেটা বেড়েছে। ইতিমধ্যে চুলোয় দুপুরে রান্না বসিয়েছে গুঞ্জরিকা। তাই চুলোর পাশে একটা ছোট টুলে বসে আছে আপাতত। কাছে আয় বাচ্চা, কোথায় ছিলিস? আরিকা উড়ে এসে গুঞ্জরিকার কাঁধে বসলো। মাথায় মাথা ঠেকিয়ে ঠোঁট ছোঁয়ালো। জবাব দিল ওড়াউড়ি ওড়াউড়ি। গুঞ্জরিকা ভ্রু যুগল কুঁচকে পাশে তাকালো। প্রশ্ন করলো, না খেয়ে এভাবে ওড়াউড়ি করলেই বুঝি চলবে? চলবে। গুঞ্জরিকা আরিকাকে কাঁধ থেকে নামিয়ে কোলের ওপরে নিল। একটু ঝুঁকে নাকে নাক ঠেকিয়ে বলল, খুব পাকনা হয়েছিস। আচ্ছা বলতো বাচ্চা, তোকে তো আমি মুক্তি দিয়েছি বহু পূর্বেই, অথচ আমাকে ছেড়ে যাস না কেন? কিসের এত পিছু টান তোর? আমাকে তো খুব সহজেই ত্যাগ করা যায়। ভালোবাসি মা, ভালোবাসি মা। প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথেই মাথা দুলিয়ে বলল আরিকা। গুঞ্জরিকার ঠোঁটের হাসি প্রসারিত হলো। চোখের কোণে জল জমলো। আরিকাকে বুকের মাঝে আঁকড়ে ধরলো। ফুঁপিয়ে উঠল, মা তোকে খুব ভালোবাসি। হা, মানুষ না হয়ে যদি পাখি হতাম, থাকতো না কোনো পিছু টান। আরিকা এত জটিল কথা বোঝে না, তাই নিষ্পাপ চোখে ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। কিন্তু অবলা প্রাণীটা এতটুকু ঠিকই উপলব্ধি করলো তার মায়ের মন ভালো নেই। তাই তোকে কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। অবুঝা আরিকার নয়ন দুটোতেও পানি দেখা মিলল। এই জন্যই বোধহয় লোকমুখে প্রচলিত সঙ্গী হিসেবে মানুষের থেকে পশু পাখি শতগুণে উত্তম। তারা অন্তত ভালোবাসার প্রতিদানে কেবল বুক ভর্তি ভালোবাসা দিতে জানে, প্রতারণা নয়। গুঞ্জরিকা একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল। নিজেকে সামলিয়ে শাড়ির আঁচল উঠিয়ে মুখমণ্ডল মুছে নিল। চুলায় থাকা মাছ টমেটোর তরকারি নেড়ে আরিকাকে নিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল।
সকাল থেকে আরিকা না খাওয়া বাদাম খেতে দিবে, না হলে আবার কখনো উড়ে যায় বলা যায় না। বড্ড বাজির সে। গ্রামের বাজারে নিজেদের বড় গোডাউনে বসে আছে আরুষ। ছেলেটাকে কেমন মন মরা নির্জীব দেখাচ্ছে। চুপচাপ কিছু ভেবে চলেছে। পাশে কখন যে ওর বাল্যবন্ধু শাহরিয়ার এসে বসেছে সেটা অবধি খেয়াল করেনি। বাতায়নের গ্রিল গড়িয়ে সম্মুখে একটা কদম গাছের শাখায় এক চিত্তে চেয়ে আছে। সেভাবেই আরও কিছু সময় পেরোলো। আরুষের মধ্যে কোনো হেলদোল না দেখে শাহরিয়ার একটু কাশলো। না, এ তো কাজ হলো না। শাহরিয়ার এর কপালে ভাঁজ পড়ল। এই পর্যায়ে আরুষের বাহুতে ধাক্কা দিয়ে ডাকলো, কিরে দোস্ত, কোথায় হারিয়েছিস? আকস্মিক এমন কাজে চমকে পাশে তাকালো আরুষ। পরিচিত একটা মুখ দেখতে আস্তে ধীরে আঁখি জোড়া শীতল হয়ে এলো। মুচকি হাসলো। শাহরিয়ার এর কাঁধ চাপড়ে দিল। আরে দোস্ত, কখন এলি? সে তো এসেছি বেশ কিছুক্ষণ, কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন? দুই বইয়ের আদর যত্ন পেয়েও মনমরা হয়ে আসিস দোস্ত। এক চোখ টিপে একটু মস্করা করেই বলল শাহরিয়ার, তাহলে তুইও আরেকটা বিয়ে করে ফেল। দেখবি দুই বইয়ের সাথে সংসার করার কত মজা, কত আনন্দ। আরুষের তামাশার ছলে বলা কথাটা শুনে মনটা কিঞ্চিত ভার করার ভান ধরল। শাহরিয়ার বলল, কিন্তু আমার বউ তো অনুমতি দিবে না দোস্ত। তোর বইয়ের মতো অত ভোলাবালা না যে আমার বইয়ের মতো হতেও পারবে না। কোথায় কথায় অকপটে বাক্যটা বলে থমকে গেল আরুষ। বন্ধুর থেকে চোখ ফিরিয়ে নিল। কি ভয়ঙ্কর কথা বলে বসলো ভাবা যায়। সামনে বসা শাহরিয়ার ঈষৎ অবাক হলো। বই কি, এত টান, এত ভালোবাসা থাকতে দ্বিতীয় বিয়ে কেন? মনের মাঝে খসখস করতে থাকা প্রশ্নটা করে বসলো। নিজের পছন্দের বিয়ে করে আবার দ্বিতীয় বিয়ে কেন করলি দোস্ত? একটা সন্তানই কি সব? আমার বউ কমলিকাকে দেখে যতটুকু বুঝি মেয়ে মানুষ তার ভালোবাসার মানুষের পাশে অন্য মেয়ের ছায়াও ঘেন্না করে। সেখানে ভাবি কিভাবে তোকে অনুমতি দিল, কিভাবে মানছে সব? তৎক্ষণাৎ অপর পক্ষ থেকে কোনো জবাব এলো না। চারপাশের শব্দ ছাপিয়ে পুনরায় নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। গোডাউনের মধ্যিখানটা আরুষের অদর যুগলে দেখা মিলল তাচ্ছিল্যের হাসি। সময় নিয়ে আনমনা গম্ভীর কণ্ঠে জবাব এলো, তার মতো ধৈর্যশীল হতে হলে আমাদের মতো মানুষদের আরও কয়েকবার জন্মগ্রহণ করতে হবে রে শাহরিয়ার। সে ভোলাবালা অথচ নিদারুণ ব্যক্তিত্বের। শাহরিয়ার মুগ্ধের মতো শুনল আরুষের মুখনিঃসৃত কথাগুলো। একজনের প্রতি ঠিক কতটা মোহ, ভালোবাসা থাকলে এভাবে বলা সম্ভব? অথচ সময়, পরিস্থিতি, বাস্তবতা সব ভিন্ন। জানতে চাইল, দোস্ত তুই বিয়েটা কেন করলি বলতো? আরুষ তৎক্ষণাৎ কাজ ঝাঁকিয়ে ভাবলেশীন ভঙ্গিতে বলল, জেনে কাজ কি, করে ফেলেছি তো বিয়ে। এইবার বাঁচাও হবে, শেখ পরিবারের পরবর্তী বংশধর আসবে, নয়তো পৃথিবী যে বড্ড পিছিয়ে পড়েছিল। তোর শরীরের এত যারা শালা। বন্ধুর কথাতে আরুষ মৃদু শব্দ হেসে উঠল। অথচ সেই হাসিতে প্রাণ নেই, মুগ্ধতা নেই, কেমন ফ্যাকাশে ম্লান মতো। 24 বছরের ভীষণ পরিচিত মানুষটাকে আজ বড্ড অপরিচিত মনে হচ্ছে শাহরিয়ারের নিকট। কি অদ্ভুত এত পরিবর্তন! তবে শাহরিয়ার এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা জেনে তবেই ছাড়বে। আবারও জিজ্ঞাসা করলো, সমস্যাটা কার ছিল? চিৎকার করিয়েছিস? এমনও তো হতে পারে সমস্যাটা তোর নিজের। এত ভালোবাসা থেকেও এরকম একটা সিদ্ধান্ত আমাকে বড্ড ভাবাচ্ছে আরুষ। বিশ্বাস কর দোস্ত, কলমিকা যখন এই সংবাদটা আমাকে দিল, আমি কেমন যেন অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না তোদের সংসারের তৃতীয় ব্যক্তি, এই যে সপ্ত আশ্চর্যের একটি, বাদ দে তো এই বিষয়টা। বড্ড ক্লান্ত লাগে আজকাল। সন্তানের আশায় বিয়ে করলে আরও 4 বছর আগে করে নিতাম। কারোর কাছে আর ভালো হওয়ার স্বাদ নেই। যার যা ইচ্ছা ভাবুক। শাহরিয়ার হার মেনে নিল। বন্ধুর মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো। যেটাতে বন্ধুর অনাগ্রহ সেটা না বলাই উত্তম। সঠিক সময়ে সবটা ঠিকই জানা যাবে। কেবল মাথা নেড়ে
আরুষের কথাতে সম্মতি দিল। আমরা তো কেবল এক পাক্ষিক বিচারে অভ্যস্ত। দুপুরে খাবার টেবিলে উপস্থিত সম্পূর্ণ শেখ পরিবার। ঠিক সম্পূর্ণ নয়, আরুষের বৃদ্ধ দাদি আছেন মেয়ের বাড়িতে, ফিরবেন দিন পাঁচেকের মধ্যেই। আরুষের পাশেই দাঁড়িয়ে আছে চন্দ্রা, ওদের মুখোমুখি অপর পাশে অদিতির পিছনে দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। বাড়ির বউয়েরা পরে খাওয়ার একটা রীতিনীতি প্রচলিত আছে, সমাজের বানানো নিয়মের ঊর্ধ্বে শেখ পরিবার নয়, তাই বউয়েরা পরিবারের সকলের খাওয়া পরেই খেয়ে থাকে। আপাতত সবাই যার যার মতো খেতে ব্যস্ত। আসমান শেখ এবং রোকিয়া শেখ টেবিলের দুই মাথাতে বসে খাচ্ছেন। বাড়ির কর্তা কর্তি বলে কথা। আসমান শেখ মুখে এক লোকমা খাবার তুলে গুঞ্জিরিকার দিকে তাকালেন, অষ্টজোড়ায় মুচকি হাসি ঝুলিয়ে বললেন, গুঞ্জুমা, তোমার হাতে জাদু আছে। আজকের ইলিশ মাছের তরকারিটা একদম অমিত্র। গুঞ্জরিকা ওনার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল, মিনমিনিয়ে গলায় ছোট্ট করে বলল, ধন্যবাদ বাবা। এত প্রশংসার কিছু নেই, আহামরি কোনো কঠিন কাজ নয় এটা। আগামীকাল দুপুরের রান্নার দায়িত্ব আপনার আম্মা। সহজ কাজ দু একটা করলে ক্ষতি নেই। মুখের ওপর পাল্টা জবাব পেয়ে চোখ গরম করে তাকালেন রোকিয়া শেখ। গুঞ্জরিকার এমন শান্ত কথাতে পিনপিতর নীরবতা খেলে গেল ঘর জুড়ে। অদিতি আর আসমান শেখ মিটিমিটি হাসছেন। থালাতে নিবিষ্ট চোখ তুলে সামনে তাকিয়েছে আরুষ। সকলকে অপেক্ষা করে চন্দ্রা বলে বসল, আমাদের গুরুজন গুঞ্জন। কথাবার্তা চন্দ্রাকে মুখের কথা শেষ করতে দিল না গুঞ্জরিকা। শীতল অথচ কঠিন গলায় বলে উঠল, তোকে নিজের স্বামীর ভাগ দিয়েছি, সংসারের ভাগ দিয়েছি, কিন্তু আমার ভাগ দেই নাই। আমার ব্যক্তিগত জীবন কিংবা কোনো বিষয় নিয়ে দ্বিতীয়বার কিছু বলার দুঃসাহস দেখাবি না চন্দ্রা। ঠিক যেভাবে আমি তোদের জীবন থেকে নিয়ে কিছু বলি না। রোকিয়া শেখের নেত্র যুগল অক্ষি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। লোচন জোড়া বড় বড় করে তাকিয়ে আছেন, নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছেন না। নরম মাটি কবে পুড়ে এতটা কঠিন হলো, কি আশ্চর্য বিষয়। অনাকাঙ্ক্ষিত তীব্র অপমানে থমথমে হয়ে উঠল চন্দ্রার বদনখানা। এক বুক আশা নিয়ে আরুষের দিকে তাকিয়ে রইল, অথচ সম্পূর্ণভাবে হতাশ হতে হলো। আরুষ এইসবে নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এত কিছু শুনেও শুনল না, দেখেও দেখল না, নিজের মতো খাওয়াতে মনোনিবেশন করলো। কেবল কৃকণ মিনিতির ভালোবাসা আটকে রইল বক্ষপিঞ্জর নিঃসৃত ক্লান্ত দীর্ঘশ্বাসে। আত্মসম্মানহীন নারী আর হাতে বানানো পুতুলের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায়, কখনো ভালোবাসায় পরিপূর্ণ করে চলিতে, কখনো বা অবহেলায় যেখানে সেখানে ফেলে রাখা হয়। যেখানে তোমার দুই পয়সার মূল্য নেই, সেখানে তুমি কেন অবস্থান করবে? আত্মসম্মান বোধ হারিয়ে বেঁচে থাকার থেকে মুক্তি শ্রেয় নয় কি? নারী, তুমি নিজেকে এতটা সস্তা বানিও না যেখানে অন্যের কাছে কেবল হতে হবে উপহাস। নারী, তুমি নিজের জন্য বাঁচবে, কেবল নিজের জন্য। তুমি তাদের ভোগেদের বস্তু নয়, তুমি তোমার আব্বার টানাপোড়েনেরই সংসারের আদুরের চুক্তি। তুমি মায়ের ক্লান্ত শরীরের ঘামের প্রতিটা বিন্দু কোণা অস্তিত্ব। তুমি কিভাবে নিজেকে এতটা তুচ্ছ ভাবতে পারো? হয় মুক্তি নয় অধিকার, এর উঠবে আর কোনো শব্দ থাকা উচিত নয়, একদমই নয়। হাতের কলম থেমে গেল গুঞ্জরিকার, আর লিখল না কিছু। মূলত লিখতে পারল না, সফেদ রঙা পাতাটা অসম্পূর্ণ রয়ে গেল। অদরের কোণে উকি দিল তাচ্ছিল্যের হাসি। আলগোছে টেবিলে মাথা শোয়ালো, দৃষ্টি যে থমকালো বাতায়ন সংলগ্ন একটা বড় কাঠগোলাপ গাছে। বয়সের ভারে নুয়ে পড়েছে গাছটা, নেই কোনো সতেজতা। গায়ের বাকলগুলো কেমন ফ্যাকাশে হয়ে খসে পড়ছে। মানুষও ঠিক ওই কাঠগোলাপ গাছটার মতোই। দুই সংখ্যার একটা বয়সের কত ক্ষমতা। সময়ের সাথে সাথে মানুষের বোধ শক্তি
সহ্য ক্ষমতা বাড়িয়ে ধৈর্যশীল বানিয়ে দেয়, অথচ মানুষটা ক্রমশ নিঃস্ব হতে থাকে। কবরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলে। মানব জীবন বড্ড অদ্ভুত। এক এক জীবনে সব মেলে না। কেউ মন প্রাণ দিয়ে চেয়ে পায় না, কেউ পেয়ে অবহেলা করে, কেউ বা পেয়ে হারিয়ে ফেলে, এবং তৃতীয়টার মতো যতনা আর কিছুতেই নেই। আকাশ কুসুম ভাবনার মাঝেই কুঞ্জরিকার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়েটা নেত্র যুগল বুঝে অতীতে ডুব দিল। কুঞ্জরিকা তখন ঘর্ষী কন্যা, চঞ্চলতা কোমার বদলে বেড়েছে বৈকি। গ্রামে তখন সে পুরো দমে দস্যি কন্যা নামে পরিচিত। সেইবার গ্রামে নাচ গানের অনুষ্ঠান রাখল গ্রাম প্রধান চৌধুরী পরিবারের কর্তা নারায়ণ চৌধুরী। কনসার্ট থেকে শিল্পী আসবে নাচ গান পরিবেশন করতে। গ্রামের সকল শ্রেণীর মানুষের মাঝে একটা চাপা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। জাব্বার আলীর কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন মেয়ের ওপরে। আজকে সন্ধ্যার পরে যেন সে বাড়ির বাইরে এক পাও না রাখে। কুঞ্জরিকা তা শুনলে তো সামনাসামনি বাধ্য মেয়ের মতো মাথা নুইয়ে সবটা মেনে নিলেও ভেতরে ভেতরে অন্য কিছু ভেবে চলল। সেদিন বিকালে গ্রামের স্কুলের তেঁতুল গাছের নিচে দেখা করলো কুঞ্জরিকা এবং চন্দ্রা। একটু দূরে অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হচ্ছে। দুই সখীর হাতেই আধ পাকা তেঁতুল এবং লবণ, খেতে ব্যস্ত তারা। খাওয়ার মাঝেই পরিকল্পনা করলো বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ওরা দুজন একসাথে দেখতে যাবে অনুষ্ঠান। সারা রাত ধরেই তো হবে অনুষ্ঠান, তাই কোনো ব্যাপার না, একটু দেখেই চলে আসবে, ধরা পড়ার ভয় নেই। যেই ভাবা সেই কাজ। বাড়ির সবাই ঘুমিয়েছে যখন তখন ঘড়ির 10টার ঘুরে। কুঞ্জরিকা আস্তে আস্তে পা টিপে টিপে হেঁটে নিজের ঘরের বাইরের পথ যুগল রাখলো। দেখলো দাওয়ার শুয়ে থাকা আব্বা, মা ঘুমিয়ে বিভোর। পাশের বড় ভাইয়ের ঘরের মধ্যে থেকে লণ্ঠনের মৃদু আলোক রোশনি ভেসে আসছে। তার মানে ভাইজান এখনো পড়ছে। কুঞ্জরিকা আল্লাহর নাম নিয়ে উঠানে পা দিতেই কথা থেকে ওর সামনে সে হাজির হলো তাইমুর। ছেলেটা কিছু বলার আগে কুঞ্জরিকা এক হাতে ভাইয়ের মুখ চেপে আরেক হাতে টেনে নিয়ে বাড়ির আঙ্গিনা পেরিয়ে এলো। ফিসফিস করে বলল, দোহাই লাগে ভাইজান, আব্বারে কিছু বলবেন না, একটুখানি দেখেই চলে আসব। তাইমুর ইশারায় ওর মুখের থেকে হাত সরাতে বলল। ভরা পূর্ণিমার চাঁদের আলোয় সেটা লক্ষ্য করতে গুঞ্জরিকা ভাইজানের মুখ থেকে হাত সরিয়ে নিল। তাইমুরের চোখে মুখে বিরক্তি রেশ ফুটে উঠল। তুই বেশি বোঝা বন্ধ করবি গুঞ্জ? তোরে নিয়ে অনুষ্ঠানে যাব বলেই তো আমি বাইরে অপেক্ষা করছিলাম। বলদ একটা। গুঞ্জরিকা ফের চাপা স্বরে ফিসফিসে বলল, আগে বলবে না আমায়? আমি কি জানি তোমার মতো ভদ্র ছেলে আমার সাথে অনুষ্ঠানে যাবে? গুঞ্জরিকার কথাতে তাইমুরের বিরক্ত ভাব বাড়ল। প্রসঙ্গ পরিবর্তন করে প্রশ্ন করল, তোর ওই সখী যাবে তো নাকি? ভাইজানের প্রশ্নে গুঞ্জরিকার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। বাহু দিয়ে তাইমুরকে আলতো করে ধাক্কা দিল। কি গো ভাইজান, আজকাল বড্ড আমার সখী সখী করছো যে, ব্যাপার কি? মন টন খুইয়ে বসলে নাকি? তবে তোমার বউ হিসেবে চন্দ্রাকে মানতে আমার সমস্যা নাই। ফালতু বকিস না, আমি আজ যাচ্ছি, গেলে আয়, না হলে থাক। কথাগুলো বলেই সামনে অগ্রসর হলো তাইমুর। কুঞ্জরিকা মৃদু শব্দে হেসে উঠল। চন্দ্রার নাম শুনতেই ভাইজানের মুখের আদুলের সবটুকু পরিবর্তন ঠিকই লক্ষ্য করেছে গুঞ্জরিকা। প্রাণের সখী ওর ভাবি হবে ভাবতে বুকটাতে সুখকর অনুভূতি দোলা দিয়ে গেল। দুজন তাহলে আমৃত্য একটা সম্পর্কে জড়িয়ে থাকবে। কিন্তু কে জানতো বিধাতার লিখন ছিল অন্য কিছু। সেদিন তিনজনে মিলে পরিবারের সবার থেকে লুকিয়ে অনুষ্ঠান দেখে মধ্যরাতে বাড়ি ফিরেছিল, ঘুরেছিল, খুব মজা করেছিল। ভাইজানের দেখা পেতেই চন্দ্রার ভেতরের ঈষৎ পরিবর্তন নজরে এসেছিল গুঞ্জরিকার। মন থেকে খুশি হয়েছিল মেয়েটা, অথচ সব কিছু আজ সোনালি অতীত। কোথাও কেউ নেই। গুঞ্জরিকা বড় একা। ভাগ্যের কাছে হেরে গেছে গুঞ্জরিকা। গোধূলি নগ্নে বাড়ি বড় বারান্দার মেঝেতে বসে আছে গুঞ্জরিকা। পাশের একটা স্তম্ভে মাথাটা
আলগোছে ঠেকেছে। দৃষ্টি নিবিষ্ট বাড়ির আঙিনায় ঘোরাঘুরি করা হাঁস মুরগিগুলোর দিকে। আরেকটু বেলা পড়লেই ঘরে তুলবে ওগুলো। ঠিক সেই সময় শাহরিয়ারের বউ কমলিকা এলো সে বাড়িতে। গুঞ্জরিকার সামনে দাঁড়িয়ে একগাল হাসলো। সুদালো, কেমন আছেন ভাবি? শরীর খারাপ আপনার? কেমন যেন দেখাচ্ছে। গুঞ্জরিকার অষ্টজোড়া দুদিকে অল্প স্বল্প প্রসারিত হলো। আরে ভাবি যে, বসুন বসুন। আলহামদুলিল্লাহ ভাবি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কমলিকা হাসতে হাসতে পাশে বসলো। কমলিকা মেয়েটা দেখতে তেমন রূপবতী, কাজে তেমন গুণবতী, ব্যবহার ও চমৎকার এবং মার্জিত। তাই গুঞ্জরিকার সাথে বেশ ভাব আছে। গুঞ্জরিকাকে দেখে কমলিকার খুব মায়া হলো। অদ্ভুত এক টানে চোখে কোণে জল জমলো। লাইন গলায় ছোট্ট করে জানতে চাইল, সত্যি ভালো আছেন ভাবি? মনের কথা জিজ্ঞাসা করছেন নাকি শরীরে, সেটা বলুন আগে। পুনরায় সামনে তাকিয়েছে গুঞ্জরিকা। সেভাবেই পাল্টা প্রশ্ন ছুড়ল। কমলিকা আগের ন্যায় বলল, আজ না হয় দুটোই বলুন। মনের অসুখ হয়েছে ভাবি, তবে আশা রাখি শীঘ্রই সে সুস্থতার মুখ দেখবে। বাদ বাকি সব ঠিকঠাক। তবে গাছের একটা শাখা মরণ রোগে আক্রান্ত হলে সম্পূর্ণ গাছকে তো তার ব্রেশ বহন করতেই হয়। কমলিকা কিছু বলতে নিবে তৎক্ষণাৎ দোতলার সিঁড়ির সম্মুখে থেকে আরুষের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, গুঞ্জন কোথায় তুমি? দ্রুত কক্ষে এসো। আমার হাত ঘড়িটা খুঁজে পাচ্ছি না। আরতে যেতে হবে আমাকে। ব্যবসায়ীরা অপেক্ষারত। সেই কণ্ঠস্বর অনুসরণ করে গুঞ্জরিকা এবং কমলিকা পিছনে ফিরল। দরজা দিয়ে দেখল আরুষ। কথাটা বলে হন্তদন্ত হয়ে ঘরের দিকে হাঁটা ধরল। নিচেই দাঁড়িয়ে আছে চন্দ্রা, আখিজোড়া পানিতে টলমল করছে, মুখটা মলিন দেখাচ্ছে। গুঞ্জরিকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পরপরই উচ্চকণ্ঠে চন্দ্রার উদ্দেশ্যে বলল, চন্দ্রা, তোদের কক্ষের আলমিরার বাম সাইডের ড্রয়ারে হাত ঘড়িটা আছে, যা দিয়ে আয়। চন্দ্রা চকিতে ফিরে তাকালো। অবিশ্বাস্য চাহনি। নিজের কান দুটোকে ঠিক বিশ্বাস হচ্ছে না। গুঞ্জরিকা পুনরায় ইশারায় দ্রুত যেতে বলল। চন্দ্রা মাথা নেড়ে সম্মতি দিয়ে স্লো গতিতে সিঁড়ির দিকে অগ্রসর হলো। কমলিকা পাশ থেকে বেশ অবাক হয়ে শুধালো, স্বেচ্ছায় নিজে জায়গা ত্যাগ করে অপরকে সুযোগ দিচ্ছেন ভাবি, যেটা কখনো আমার ছিল না। সেখানে কিভাবে নিজের অধিকার ধরে রাখি? আমার হলে তা তো কেবল আমারই থাকতো। আমার চোখ দুটোতে লুকানো অজস্র কথা অপর পক্ষ বুঝতো। যাই হোক, আপনার কাছে কখনো কোনো ভুল করলে ক্ষমা করবেন ভাবি। হাড় মাংসের তৈরি মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। কমলিকার মনটা বিষাদে ছেয়ে গেল। কিছুক্ষণ এক দৃষ্টিতে গুঞ্জরিকার দিকে তাকিয়ে রইল। হয়তো কিছু বোঝার প্রয়াস চালালো। বলল, আপনার দ্বারা ভুল হওয়ার সুযোগ নেই ভাবি, কিন্তু আমি যেটার আভাস পাচ্ছি সেটা কখনোই না হোক ভাবি। মহান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। ভুল ভাবছেন ভাবি। জীবনের এখনো অনেক অধ্যায় বাকি তো। একাকী অনেক পথ পাড়ি দেওয়া বাকি। এই শেখ বাড়ির বাইরের জগৎ দেখা বাকি। আমি এই জীবনের সবটুকু দুঃখ গভীরভাবে উপলব্ধি করতে চাই। তাদেরকে আলিঙ্গন করে বাঁচতে চাই। পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে চাই। একজনের অসম্পূর্ণ কাজ করা বাকি এখনো। নিজের মুক্তি চাইলে অন্যদের অনুশোচনা দেখার সুযোগ কোথায়? ভাগ্যের কাছে হারতে পারি, কিন্তু নিজের কাছে নয়। আমি আমার কাছে এখনো শীর্ষে আছি ভাবি। আমার যাওয়ার জায়গা নাই বা থাকতে পারে, তাই বলে কি আমি এই বাড়ির আঙ্গিনা পেরিয়ে এই সুন্দর পৃথিবী দেখব না? শুধু সময়ের অপেক্ষা। এখানে পড়ে আছি মানে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছি, বিষয়টা এমন নয়। এটা আমার অধিকার। কমলিকা বলার কোনো শব্দ পেল না। নীরবতা অক্ষুণ্ণ রেখে চুপচাপ বসে রইল। গুঞ্জরিকা ভাবুক হয়ে পড়ল। পরপরই আনমনা হয়ে আওড়ালো, মানুষ যতই ঘনিষ্ঠ হোক না কেন, একটা সময়ে পরিবর্তন হবেই। শুধু
পরিমাণটা কম বেশি, আসলে সময় মূলত মানুষ চেনায়। গল্প পরগাছা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।